এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 11-এর চ্যাপ্টার সজীব কোষের রাসায়নিক গঠন এবং জৈব অনুসমূহ। তো আজকে যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হচ্ছে ফ্যাটের শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অফ ফ্যাট। তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক। তো এই যে সরল লিপিড বা সিম্পল লিপিডটা কি? যে সমস্ত লিপিড বা ফ্যাট, কি বললাম, যে সমস্ত লিপিড বা ফ্যাট কেবলমাত্র ফ্যাটি অ্যাসিড সহযোগে গঠিত হয়। কি বললাম? যে সমস্ত লিপিড বা ফ্যাট কেবলমাত্র ফ্যাটি অ্যাসিড সহযোগে গঠিত হয় তাদের বলা হয় সরল লিপিড বা সিম্পল লিপিড। ক্লিয়ার? তো এই সরল লিপিডটা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের এস্টার। কি বললাম? এই যে সরল লিপিড, এই সরল লিপিডটা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের এস্টার। তো এই সরল লিপিডকে কয় ভাগে ভাগ করা হয়েছে? এই যে সরল লিপিড বা সিম্পল লিপিডকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি বলতো? সেগুলো হচ্ছে একটি হচ্ছে প্রকৃত ফ্যাট, অপরটি হচ্ছে মোম। ক্লিয়ার? তো এই প্রকৃত ফ্যাটটা কি? এই প্রকৃত ফ্যাট হলো এক ধরনের ট্রাইগ্লিসারাইড যৌগ। কি বললাম? এই প্রকৃত ফ্যাট হচ্ছে এক ধরনের ট্রাইগ্লিসারাইড যৌগ। ক্লিয়ার? তো এই যে প্রকৃত ফ্যাট, এই ট্রাইগ্লিসারাইড যৌগটা কিভাবে গঠিত হয়? প্রকৃত ফ্যাটে 3 অণু গ্লিসারল এবং 1 অণু ফ্যাটি অ্যাসিড এর সহযোগে গঠিত হয় ট্রাইগ্লিসারাইড যৌগ। ক্লিয়ার? দেখো, এই যে প্রকৃত ফ্যাট বা প্রাকৃতিক ফ্যাট, এটি আবার দুটি ভাগে বিভক্ত। কয়টি ভাগে বিভক্ত? এটি দুই ভাগে বিভক্ত। সেগুলো কি কি? প্রথমটি হচ্ছে ফ্যাট বা যাকে বলা হয় ট্রাইগ্লিসারাইড বা যাকে আরেকটি নামে ডাকা হয় অ্যাসাইল গ্লিসারাইড নামে। অপরটি কি? অপরটি হচ্ছে তেল। ক্লিয়ার? তো এই ফ্যাট বা ট্রাইগ্লিসারাইড বা অ্যাসাইল গ্লিসারলে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মাত্রাটা বেশি থাকে। কিসের মাত্রা বেশি থাকে? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড।
এই সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মাত্রাটা বেশি থাকার কারণে সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে। কি থাকে? সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে, অর্থাৎ সাধারণ রুম টেম্পারেচারে কঠিন অবস্থায় থাকতে দেখা যায় এই ট্রাইগ্লিসারাইড বা অ্যাসাইল গ্লিসারাইডকে। তো এই অ্যাসাইল গ্লিসারাইডটা হচ্ছে কি বলতো? গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে গঠিত হয়েছে ট্রাইগ্লিসারাইড বা ফ্যাট। ক্লিয়ার? এরপরে আসছি তেল। এই তেলটা কি? এই তেলটা আমরা রান্নার কাজে ব্যবহার করি, তাই না? তার মানে এটি তরল অবস্থায় থাকে। তো যখন এই তেলটা তরল অবস্থায় থাকে সাধারণ রুম টেম্পারেচারে বা সাধারণ উষ্ণতায়, তো তেলের মধ্যে কোন ফ্যাটি অ্যাসিডের মাত্রাটা বেশি থাকে বলো তো? তেলের মধ্যে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মাত্রাটা বেশি থাকে। কোন ফ্যাটি অ্যাসিডের মাত্রাটা বেশি থাকে? এই তেলের মধ্যে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মাত্রাটা বেশি থাকে। তো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের প্রধান কাজ কি? অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের কাজ হচ্ছে লিকুইড অবস্থায় ফ্যাটটাকে রাখতে সাহায্য করা, অর্থাৎ সাধারণ টেম্পারেচারে লিকুইড অবস্থায় রাখতে সাহায্য করে এই অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। ক্লিয়ার? তো সরল লিপিডের প্রকৃত ফ্যাটের ভাগটা এখানেই কমপ্লিট করলাম। এবারে আসছি মোম। ক্লিয়ার? তো সরল লিপিডের দ্বিতীয় নম্বর পয়েন্ট মোম। এই মোমকে আমরা ইংলিশে কি বলি বলো তো? মোমকে আমরা ইংলিশে বলি ওয়াক্স। তো এই মোমটা কি? এই মোম হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহলের এস্টার। কি বললাম? ফ্যাটি অ্যাসিড অনেক সময় এই মোম স্টেরল যুক্ত হয়। কি হয়? অনেক সময় এই মোম স্টেরল যুক্ত হয়। এই মোমটা কেমন হয়? এই মোমটা কঠিন এবং দেহ প্রতিরক্ষক হিসেবে কাজ করে। তো এই মোমের মধ্যে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মাত্রাটা বেশি থাকে। কিসের মাত্রা? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মাত্রা বেশি থাকে। তাহলে এই মোমের ধর্মগুলো কি কি হবে? এই মোমের ধর্মগুলো হচ্ছে নাম্বার ওয়ান, তাহলে মোম যেহেতু হ্যাঁ, তাহলে এটি ধর্ম হবে জলে অদ্রবণীয়। প্রথম পয়েন্টটি হচ্ছে জলে অদ্রবণীয়। ক্লিয়ার? নাম্বার টু হচ্ছে তাহলে এর আপেক্ষিক গুরুত্ব একের থেকে কম হবে। কি হবে? আপেক্ষিক গুরুত্ব একের কম হবে। ক্লিয়ার? নাম্বার টু হচ্ছে
এটি কোথায় কোথায় থাকে? যেমন ধরো আমাদের ত্বক, পাখির পালক, গাছের পাতা ইত্যাদি। নাম্বার 4 হচ্ছে ফলের উপরে মোমের প্রলেপ দেওয়া হয় ফলের ত্বকের রংটা চকচকে করার জন্য। এরপরে 2 নম্বরে আসছি যৌগিক লিপিড বা যাকে বলা হয় কম্পাউন্ড লিপিড। এই যৌগিক লিপিড ফ্যাটি অ্যাসিড এবং বিভিন্ন ধরনের অ্যালকোহলের এস্টার হলেও এতে নাইট্রোজেন, প্রোটিন এবং ফসফেটের প্রাধান্য রয়েছে। কি রয়েছে? এতে প্রোটিন, নাইট্রোজেন বেশ এবং ফসফেটের প্রাধান্য রয়েছে। ক্লিয়ার? তাহলে যৌগিক লিপিড কি কি দ্বারা গঠিত? ফ্যাটি অ্যাসিড, বিভিন্ন ধরনের অ্যালকোহল, তার সাথে প্রোটিন, নাইট্রোজেন বেশ, ফসফেট। ক্লিয়ার? তো এই যৌগিক লিপিডকে কয় ভাগে ভাগ করা হয়েছে? এই যৌগিক লিপিডকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? ফসফোলিপিড, ক্লিয়ার, গ্লাইকোলিপিড, 3 নম্বরটি হচ্ছে প্রোটিনোলিপিড। বা যাকে বলা হয় লিপোপ্রোটিন। ক্লিয়ার? তাহলে এই ফসফোলিপিড কি কি দ্বারা গঠিত? ফসফোলিপিড দেখো ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। এই গ্লিসারল হচ্ছে এক ধরনের অ্যালকোহল, তার সাথে অপর একটি অ্যালকোহল যুক্ত থাকে এবং ফসফেট। তো এই সবের দ্বারাই ফসফোলিপিড গঠিত হয়। তো ফসফোলিপিডের এস্টারটা কিভাবে গঠিত হয়? তো ফসফোলিপিডের এস্টারটা কিভাবে গঠিত হয়? ফসফোলিপিডের এস্টার গঠিত হয় গ্লিসারলের 3য় হাইড্রোক্সিল বর্গের সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত হয়ে। কার সাথে? গ্লিসারলের 3য় হাইড্রোক্সিল বর্গ সঙ্গে ফসফরিক অ্যাসিড। গ্লিসারলের 3য় হাইড্রোক্সিল বর্গের সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত হয়ে গঠন করে ফসফোলিপিডের এস্টার। তো দেখো এই যে ফসফোলিপিড কি কি দ্বারা গঠিত হয়েছে? ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল,
অপর একটি অ্যালকোহল এবং ফসফেট। তো এই ফসফোলিপিডের অপর একটি অ্যালকোহল এবং এই ফসফেট গ্রুপ, ঠিক আছে, শুধুমাত্র এই দুটো, কোন দুটো? অপর একটি অ্যালকোহল এবং ফসফেট গ্রুপ, এই দুটো যুক্ত হয়ে নির্ধারণ করে ফসফোলিপিডের প্রকৃতি। তাহলে ফসফোলিপিডের প্রকৃতিটা কিভাবে নির্ধারিত হয়? ফসফোলিপিডের মধ্যে অবস্থিত অপর একটি অ্যালকোহল এবং ফসফেট গ্রুপ, এই দুটো একসাথে ফসফোলিপিডের প্রকৃতি নির্ধারণ করে। এই দুটো একসাথে কি করে? ফসফোলিপিডের প্রকৃতি নির্ধারণ করে। ক্লিয়ার? তাহলে ফসফোলিপিডের প্রকৃতি নির্ধারণ করে ফসফোলিপিডের অপর একটি অ্যালকোহল এবং ফসফেট গ্রুপ। তো ফসফোলিপিডের প্রধান বৈশিষ্ট্যটা তাহলে কি? ফসফোলিপিডের প্রধান বৈশিষ্ট্য হলো দ্বিমেরুজ বা বাইপোলারটাই হচ্ছে ফসফোলিপিডের প্রধান বৈশিষ্ট্য। এই বাইপোলার অবস্থায় ফসফোলিপিডকে কেমন দেখায়? ফসফোলিপিডের একটি মস্তক থাকে, ঠিক আছে, আর এইভাবে দুটো লেজ থাকে। তো ফসফোলিপিডের এই মস্তকটাকে বলা হয় পোলার বা হাইড্রোফিলিক। কি বলা হয়? পোলার হাইড্রোফিলিক, বা যাকে বলা হয় জলাকর্ষীয় অঞ্চল, ঠিক আছে। এই ফসফোলিপিডের এই বাইপোলার যে একটা অংশ রয়েছে, এই দ্বিমেরুজ অংশের দুটি লেজ থাকে, একে কি বলা হয়? হাইড্রোফোবিক। কি বলা হয়? হাইড্রোফোবিক অঞ্চল বা জল বিকর্ষী অঞ্চল, এই দুটো। ক্লিয়ার? এরপরে আসছি গ্লাইকোলিপিড। তো গ্লাইকোলিপিডটা কি? তো গ্লাইকোলিপিড হলো এক বা একাধিক শর্করা, তার সাথে নাইট্রোজেন বেস এবং দীর্ঘ শৃঙ্খলযুক্ত ফ্যাটি অ্যাসিডের সমন্বয়। কি বললাম? গ্লাইকোলিপিড এক বা একাধিক শর্করা, তার সাথে নাইট্রোজেন বেস, তার সাথে আর কি থাকে? দীর্ঘ শৃঙ্খল সমন্বিত ফ্যাটি অ্যাসিড দ্বারা এই গ্লাইকোলিপিডটা গঠিত। তো এই গ্লাইকোলিপিড কি এমন বহন করে না পদার্থ বা উপাদান? এই গ্লাইকোলিপিড ফসফরিক অ্যাসিড কিন্তু বহন করে না। কি করে না? গ্লাইকোলিপিডটা ফসফরিক অ্যাসিড বহন করে না। তাই গ্লাইকোলিপিডকে আবার কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটি হচ্ছে গ্যাংলিওসাইট, অপরটি হচ্ছে সেরিব্রোসাইট। তো এই সেরিব্রোসাইটকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটি হচ্ছে গ্লুকোসেরিব্রোসাইট, অপরটি হচ্ছে গ্যালাক্টোসেরিব্রোসাইট।
ক্লিয়ার? তাহলে গ্লাইকোলিপিডের ভাগ বোঝাতে পারলাম। এরপরে আসছি প্রোটিনোলিপিড বা লিপোপ্রোটিন। তো প্রোটিনোলিপিড বা লিপোপ্রোটিন এটি কি? দেখো, লিপিড এবং প্রোটিন এই দুটো নিয়ে গঠিত হয়েছে কি লিপোপ্রোটিন। অর্থাৎ লিপোপ্রোটিনকে যদি আমি ভেঙে ফেলি তাহলে লিপিড একটা এবং প্রোটিন এই দুটো অংশ আমরা পাবো। এই লিপিড এবং প্রোটিন এর সমন্বয়ে গঠিত হয়েছে প্রোটিনোলিপিড বা লিপোপ্রোটিন। তো প্রোটিনোলিপিড বা লিপোপ্রোটিন কাদের ক্ষেত্রে দেখা যায়? কিউটিন, সুবেরিন ইত্যাদির ক্ষেত্রে। তাহলে এর উদাহরণ কি হবে প্রোটিনোলিপিডের? কিউটিন, সুবেরিন। ক্লিয়ার? দেখো 3 নম্বরে আসছি আহৃত লিপিড বা যাকে বলা হয় ডিরাইভড লিপিড। এই আহৃত লিপিড বা ডিরাইভড লিপিডটা কোথা থেকে পাওয়া যায়? দেখো, ফ্যাট বিশ্লেষিত হয়ে এই আহৃত লিপিড বা ডিরাইভড লিপিড উৎপন্ন করে। তো এই ডিরাইভড লিপিড আবার দু ধরনের হয়। কি কি? একটি হচ্ছে আইসোপ্রিনয়েড, ঠিক আছে, অপরটি হচ্ছে আইসোসেনয়েড। এই দুই ধরনের ডিরাইভড লিপিড দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? এরপর যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে ফ্যাটি অ্যাসিড। তো ফ্যাটি অ্যাসিডটা কি? দেখো, ফ্যাটি অ্যাসিড হলো ফ্যাটটা কি হয়? আর্দ্র আর্দ্র বিশ্লিষ্ট হয়। আর্দ্র বিশ্লিষ্ট হয়ে কি উৎপন্ন করে? সরল দীর্ঘ হাইড্রোকার্বন শৃঙ্খল সমন্বিত ফ্যাটি অ্যাসিড কি উৎপন্ন করে? ফ্যাটি অ্যাসিড জৈব অম্লের সৃষ্টি করে। তাহলে সরল দীর্ঘ হাইড্রোকার্বন যুক্ত জৈব অম্লের সৃষ্টি করে, তাই তো? তো এই ফ্যাটি অ্যাসিডকে কয় ভাগে ভাগ করা হয়েছে? এই ফ্যাটি অ্যাসিডকে মোট 2 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটি হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, অপরটি হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। কি কি বললাম? একটি হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, অপরটি হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। প্রথমে আসছি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডটা কি? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হচ্ছে সেই সমস্ত ফ্যাটি অ্যাসিড যা জলে অদ্রবণীয় কিন্তু দ্রবণীয় কিসে? ইথার, বেনজিন, ক্লোরোফর্ম, পেট্রোল এগুলোতে দ্রবণীয়। এই ফ্যাটি অ্যাসিডের কার্বন পরমাণু কোনো দ্বিযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে না। কি থাকে না? কার্বন পরমাণু কোনো দ্বিযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে না, কারণ এদের অতিরিক্ত হাইড্রোজেন গ্রহণের ক্ষমতা থাকে না। এই সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে এবং এর উচ্চ গলনাঙ্ক লক্ষ্য করা যায়।
এরপরে আসছি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এই অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডটা কি? অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হচ্ছে সেই সমস্ত ফ্যাটি অ্যাসিড যাদের দুটো কার্বন পরমাণুর মধ্যে, কি বললাম, যাদের দুটি কার্বন পরমাণুর মধ্যে একযোজী অথবা দ্বিযোজী অথবা ত্রিযোজী বন্ধন লক্ষ্য করা যায়। এই কারণেই এদের বন্ধনগুলো লক্ষ্য করা যায়, কারণ এদের হাইড্রোজেন গ্রহণের ক্ষমতা থাকে। ক্লিয়ার? যদি দুটো কার্বন পরমাণুর মধ্যে একটি মাত্র হাইড্রোজেন বন্ডের উপস্থিতি লক্ষ্য করা যায়, তখন তাকে বলা হয় মোনো এনোয়িক। কি বলা হয়? মোনো এনোয়িক। এবারে দেখো, দুটো কার্বন পরমাণুর মধ্যে যখন দ্বিযোজী বন্ধন উপস্থিত থাকে তখন তাকে কি বলা হয়? দুটি কার্বন পরমাণুর মধ্যে যখন দ্বিযোজী বন্ধনটা উপস্থিত থাকে তখন তাকে বলা হয় ডাই এনোয়িক। কি বলা হয়? ডাই এনোয়িক। এবার দেখো, যখন দুটি কার্বন পরমাণুর মধ্যে, কিসের মধ্যে? দুটি কার্বন পরমাণুর মধ্যে যখন তিনটি হাইড্রোজেন বন্ড উপস্থিত থাকে, কয়টি? তিনটি হাইড্রোজেন বন্ড উপস্থিত থাকে, তখন তাকে বলা হয় ট্রাই এনোয়িক। কি বলা হয়? যখন দুটি কার্বন পরমাণুর মধ্যে একাধিক হাইড্রোজেন বন্ডের উপস্থিতি লক্ষ্য করা যায় তখন তাকে বলা হয় পলি এনোয়িক। ক্লিয়ার? দেখো, যদি পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে দুটি কার্বন পরমাণুর মধ্যে একটি বন্ধনী রয়েছে, এটি কোন পরমাণু দ্বারা গঠিত, তখন তোমরা এটি বলবে এটি হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত। ক্লিয়ার? তাহলে ফ্যাটের শ্রেণী বিভাগ এখানেই কমপ্লিট করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।